গণিত প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। লিনিয়ার অ্যালজেব্রা আমাদের আজকের টপিক লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের উপর আজকে লেকচার 2। পূর্ববর্তী ভিডিও লেকচারে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের বেসিক নিয়ে কথা বলেছি। আজকের লেকচারে মূলত আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের কিছু থিওরেম নিয়ে কথা বলতে চাই। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল অংশে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্মুখে আমি প্রথম যে থিওরেমটি রেখেছি, আমি যদি তার স্টেটমেন্টটি একটু পড়ি। এ সিঙ্গেল ভেক্টর ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ এ জিরো ভেক্টর। তাহলে আমি যদি এটির বাংলা করি তাহলে কি দাঁড়াচ্ছে যে একটি সিঙ্গেল ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে যদিও কেবলমাত্র যদি ওই সিঙ্গেল ভেক্টরটি কেমন ভেক্টর হয়, জিরো ভেক্টর হয়। এক কথায় জিরো ভেক্টর ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। জিরো ভেক্টরটা কেমন? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এটি আমাকে প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি থিওরেমের স্টেটমেন্টের দিকে খেয়াল করো তাহলে তুমি দেখবে এখানে লেখা আছে ইফ অ্যান্ড অনলি ইফ, যদিও কেবলমাত্র যদি। তাহলে এখানে আমাকে দুভাবে ইস্যুটাকে প্রমাণ করতে হবে। যে প্রথমে আমাকে বলতে হবে যে একটি ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা ধরে নিতে হবে। আর আমাকে প্রমাণ করতে হবে ওই ভেক্টরটি কেমন, জিরো ভেক্টর। কনভার্সলি আমাকে প্রমাণ করতে হবে যে একটি জিরো ভেক্টর আমি নিব এবং আমরা তাকে দেখিয়ে দিব সেই জিরো ভেক্টরটি কেমন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে চলো আমরা প্রমাণটি যদি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি প্রমাণের দিকে একটু খেয়াল করো তাহলে তুমি দেখবে প্রথমত আমরা কি ধরে নিচ্ছি, লেট ভি বি এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। আমরা একটি ভেক্টর ভিকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ঘোষণা দিচ্ছি। আর তুমি লিনিয়ারলি ডিপেন্ডেন্টের সংজ্ঞা অনুসারে জানো যে ভি ভেক্টরটি যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তোমার প্রথম কাজ হলো লিনিয়ার কম্বিনেশন সমান জিরো বলা। ওকে, আশা করি তোমাদের সকলেরই মনে আছে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট আমরা যাই প্রমাণ করতে চাই না কেন ভেক্টরকে, তা আমরা কি করব, ওই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন সমান জিরো লিখে ফেলবো। এই এক্সপ্রেশনটি আমি লিখে ফেলবো। তারপর লিনিয়ারলি ডিপেন্ডেন্টের জন্য একটি কন্ডিশন আর ইন্ডিপেন্ডেন্টের জন্য অন্য আরেকটি কন্ডিশন। তাহলে এক্ষেত্রে আমাদের ভেক্টরটি কেমন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় কেভি সমান 0 লিখব এবং কে নট ইকুয়াল টু 0 হবে, কারণ আমাদের ভিটা কেমন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে ভির সাথে যে স্কেলারটি থাকবে সেটি অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে। এখন তুমি দেখো, আমি যদি একটু দাগ দিয়ে দিই যে কে ভি ইকুয়াল টু 0 আর কে নট ইকুয়াল টু 0, এই পুরো দুটো অংশই কিন্তু এসেছে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের সংজ্ঞা থেকে। দুটো জিনিসের গুণফল তুমি 0 বলতে চাচ্ছ, এর মধ্যে কে নট ইকুয়াল টু 0, তাহলে নিশ্চিতভাবেই আরেকটি অংশ যেটি আছে ভি, তাকে অবশ্যই কেমন হতে হবে, 0 হতে হবে। না হলে দুটো রাশির গুণফল কখনোই কি হবে না, 0 হবে না। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম কি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরলাম ভি ভেক্টরটিকে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরলাম এবং আমরা দেখিয়ে দিলাম সেই ভেক্টরটি আর কিছুই না, সেটি আসলে জিরো ভেক্টর। আশা করি এই অংশ তুমি বুঝতে পেরেছ। এখন কনভার্সলি আমরা বলতে চাই, বিপরীত ক্রমে আমরা বলতে চাই যে আমরা একটি জিরো ভেক্টর ধরে নিলাম। ওকে, আমরা দেখাবো এই জিরো ভেক্টরটি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে কিভাবে আমি সেই অংশটি দেখাবো? আমি কি করতে চাই, এই জিরো ভেক্টরের সাথে একটি স্কেলার গুণ দিতে চাই। এটি আইদার 1 হতে পারে, এটি 2 হতে পারে, এটি 3 হতে পারে, এটি যে কোনো অশূন্য রাশি হতে পারে। তাহলে 1 ইন্টু 0 ইকুয়াল টু কত, 0? এটা কি লেখা যায়? উত্তর হলো ইয়েস, লেখা যায়। তবে এখানে একটি কোশ্চেন থেকে যায়, আমরা কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে কথাটি কেমন, জিরো ভেক্টরের মাধ্যমে জিরো ভেক্টরের কাছে পৌঁছতে চাই, কিন্তু একটি স্কেলারের মাধ্যমে, স্কেলার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমাকে লিনিয়ার কম্বিনেশন করতে হবে। আমি কিন্তু লিনিয়ার কম্বিনেশন করলাম 1 ইন্টু 0, এখানে একটি ভেক্টর, সো 1 ইন্টু 0 ইকুয়াল টু কত, 0। তাহলে জিরোর সাথে যে স্কেলারটি আমি গুণ দিলাম সেই স্কেলারটি নন জিরো। নন জিরো হওয়ার কারণে তুমি আমাকে ঘোষণা দিলে যে জিরো যে ভেক্টরটি আছে সেটি কেমন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে যে কোশ্চেনটি তোমার কাছে আসবে যে হ্যাঁ, আমি তো জিরোর সাথে জিরো গুণ দিলেও, দেখো এই জিরোটা স্কেলার, এই জিরোটা কিন্তু ভেক্টর, আমি জিরোর সাথে জিরো ভেক্টরকে গুণ দিলেও কিন্তু আমি জিরো ভেক্টরের কাছে পৌঁছতে পারি। ওকে,
এই কথাটি অবশ্যই ঠিক আছে, তবে তোমাকে খেয়াল রাখতে হবে যে দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট উভয় ক্ষেত্রেই আমরা যে লিনিয়ার কম্বিনেশন সমান শূন্য লিখি, অর্থাৎ আমরা যে এক্সপ্রেশনটা ব্যবহার করি, এটি মূলত কিছুই না, এটি আসলে একটি হোমোজিনিয়াস সিস্টেম। এটি কি সিস্টেম? হোমোজিনিয়াস সিস্টেম। আর হোমোজিনিয়াস সিস্টেমে তুমি জানো যে একটি সলিউশন নিশ্চিতভাবেই থাকবে, তা হলো কি সলিউশন? জিরো সলিউশন। ওকে, তাহলে হোমোজিনিয়াস সিস্টেমে একটি সলিউশন নিশ্চিতভাবেই থাকবে, তা হলো জিরো সলিউশন। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হলো তুমি দেখবে ওই হোমোজিনিয়াস সিস্টেমে জিরো ব্যতীত অন্য কোনো নন জিরো সলিউশন আছে কিনা। ওকে, আমি শুধু খুঁজবো জিরো দিয়ে তো জিরো ফ্যাক্টরকে গুণ করলে জিরো ফ্যাক্টরের কাছে পৌঁছানো যাবে, এটা ঠিক আছে, তবে আমি কোনো নন জিরো সংখ্যার মাধ্যমেও ওই জিরো ফ্যাক্টরের কাছে পৌঁছতে পারি কিনা, আমি কোনো নন জিরো সংখ্যার মাধ্যমেও ওই জিরো ভেক্টরের কাছে পৌঁছতে পারি কিনা। আমি দেখলাম যে আমি জিরো ভেক্টরকে 1 দ্বারা যদি গুণ করি তাও আমি জিরো ভেক্টরের কাছে পৌঁছে যাই। আমি দেখলাম আমি যদি জিরো ভেক্টরকে 2 দ্বারাও যদি গুণ করি, ওকে, 2 দ্বারাও যদি আমি গুণ করি তাও আমি জিরো ভেক্টরের কাছে পৌঁছে যাই। এর মানে হলো আমাদের ওই হোমোজেনিয়াস সিস্টেমের নন জিরো সলিউশন আছে। আর যদি নন জিরো সলিউশন থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে ভেক্টরগুলো কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এক্ষেত্রে আমাদের ভেক্টর কয়টি? একটি, এবং তার নাম কি? জিরো ভেক্টর। তাহলে নিশ্চিতভাবেই জিরো ভেক্টর কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। খুবই সিম্পল প্রমাণ, আমি শুধু এর অন্তর্নিহিত ব্যাখ্যাটা তোমাকে দিয়ে দিলাম। তো চলো আমরা পরবর্তী থিওরেমের দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে থিওরেমটি নিয়ে তোমাদের সাথে আলাপ করব, থিওরেমটির স্টেটমেন্টটি যদি আমি একটু পড়ি। এনি নন জিরো ভেক্টর ভি ইজ ইটসেলফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যে একটি নন জিরো ভেক্টর ভি সবসময় কেমন হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। একটু আগে যে থিওরিটি আমি পড়লাম সেই থিওরিটি কী ছিল? যে জিরো ভেক্টর ইজ অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটি ভেক্টর যদি জিরো হয় তাহলে সেটা কেমন হবে? সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। আর এখন আমি তোমাকে শেখাবো যে একটি ভেক্টর যদি নন জিরো হয়, সেটের ভিতরে ভেক্টর থাকবে কয়টি? মাত্র একটি, এবং সেটা যদি নন জিরো হয় তাহলে ওই ভেক্টরটি কেমন হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এই অংশটি আমরা এখন প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রমাণের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে যে আমাকে একটি নন জিরো ভেক্টর ধরতে হবে। তাহলে আমি বললাম ইফ ভি নট ইকুয়াল টু জিরো। আর এই নন জিরো ভেক্টরটিকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট আমরা যেটাই প্রমাণ করতে যাই না কেন, এই নন জিরো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন সমান কত লিখতে হবে? জিরো লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেললাম দেন বাই ডেফিনেশন কে ভি ইকুয়াল টু জিরো। ভি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন সমান জিরো। এটা ভেক্টরটি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক, ভি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন সমান জিরো তোমাকে লিখতেই হবে। তারপর আমরা তথ্য বের করব। আচ্ছা, চলো আমরা এখান থেকে কি তথ্য পাই। দেখো, কে ভি ইকুয়াল টু জিরো তুমি লিখলে, ওকে, দুটো রাশির গুণফল শূন্য। এর মধ্যে ভি সম্বন্ধে কিন্তু তুমি আগেই আমাকে তথ্য দিয়ে রেখেছো যে ভিটা কেমন? ভিটা হলো নট ইকুয়াল টু জিরো। তাহলে এই ভিটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, দেখো নট ইকুয়াল টু জিরো, ওকে, এই ভিটা যদি নট ইকুয়াল টু জিরো হয় আর দুটো রাশির গুণফল কত? শূন্য। এর মধ্যে একটি অশূন্য, তাহলে কে এর মান কেমন হবে? কে এর মান নিশ্চিতভাবেই কত হবে? কে এর মান নিশ্চিতভাবেই শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ভি ভেক্টরের সাথে যে স্কেলার ছিল সেই স্কেলারের মান যদি শূন্য হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্টের শর্ত অনুসারে আমরা কি বলতে পারি? আমাদের ভেক্টরটি কেমন? আমাদের ভেক্টরটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের শর্তটা কি ছিল? যে ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন সমান শূন্য লেখার ফলে স্কেলারগুলোর যে মান আসবে এদের প্রত্যেকটির মান যদি শূন্য হয় তাহলে আমাদের ভেক্টরগুলো কেমন হয়? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর এখানে ভেক্টর কয়টি? এখানে ভেক্টর হলো একটি ভি, এবং তার সাথে স্কেলার কয়টি? একটি, এবং ওই স্কেলারটির মান কত পেয়েছো তুমি? জিরো। ওই স্কেলারটির মান জিরো পাওয়াতে তুমি নিশ্চিতভাবেই আমাকে তথ্য দিচ্ছ যে ভি ভেক্টরটি অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী থিওরির দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের পরবর্তী থিওরেমের স্টেটমেন্টের দিকে একটু লক্ষ্য করি। এ সেট উইথ এক্স্যাক্টলি টু ভেক্টরস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, এতক্ষণ আমরা সিঙ্গেল ভেক্টর নিয়ে কথা বলতেছিলাম। প্রথম থিওরি শিখলাম
সিঙ্গেল ভেক্টর যদি 0 হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দ্বিতীয় থিওরেম শিখলাম সিঙ্গেল ভেক্টর যদি নন জিরো হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা দুটো ভেক্টর নিয়ে কথা বলতে চাই, এ সেট উইথ এক্স্যাক্টলি টু ভেক্টরস। তাহলে ওই দুটো ভেক্টর সবসময় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে কখন? ইফ অ্যান্ড অনলি ইফ, যদিও কেবলমাত্র যদি ওয়ান অফ দ্য ভেক্টরস ইজ স্কেলার মাল্টিপল অফ দ্য আদার। যদি একটি ভেক্টরকে অপর ভেক্টরের স্কেলার মাল্টিপল রূপে যদি তুমি প্রকাশ করতে পারো তাহলে ওই দুটো ভেক্টর পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে স্কেলার মাল্টিপল সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, তবু যদি আমি একটু বলে দিই যে ধরো তুমি V1 আর V2 নিয়ে কথা বলতে চাও, তুমি মনে করো V1-কে 2V2 রূপে প্রকাশ করতে পারো, তাহলে তুমি বলবে তোমার V1 এবং V2 পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর এই V2-কে 2 দ্বারা গুণ করা মানেই হলো স্কেলার মাল্টিপ্লিকেশন করা। আশা করি এই সম্বন্ধে তোমাদের নলেজ আছে। তো চলো আমরা প্রমাণটি একটু দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি প্রমাণের দিকে একটু খেয়াল করো তাহলে তুমি দেখবে যে এখানে আমাদের স্টেটমেন্টে ইফ এন্ড অনলি ইফ ছিল। তো ইফ এন্ড অনলি ইফ থাকা মানেই হলো যে আমাদেরকে এখানে ভাইস ভার্সা প্রমাণ করতে হবে। তো আমাদেরকে প্রথমে কি প্রমাণ করতে হবে? মনে করো আমাদেরকে প্রথমে আমরা দেখব যে একটি ভেক্টর আরেকটি ভেক্টরের স্কেলার মাল্টিপল। তাহলে আমি দেখাবো যে তার ভেক্টর দুটি কেমন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আবার বিপরীত ক্রমে আমি কি করব? আমি তাদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরব। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরার পরে আমি দেখাবো যে আমার একটি ভেক্টর অপর ভেক্টরের স্কেলার মাল্টিপল। তাহলে ভাইস ভার্সা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণটি শুরু করি। প্রমাণটি যদি শুরু করি তাহলে আমি প্রথমেই ধরে নিতে চাই যে V1 এবং V2 দুটো ভেক্টর এবং V2 ইজ এ স্কেলার মাল্টিপল অফ V1, অর্থাৎ V2 ইকুয়াল টু AV1। V2-কে V1 এর স্কেলার মাল্টিপল রূপে প্রকাশ করা যায়, এটাকে আমরা সত্য হিসেবে ধরে নিলাম। ধরে নিয়ে আমরা দেখাবো আমাদের V1 এবং V2 পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, হোয়ার এ ইজ স্কেলার, V1 এর সাথে যেই কোএফিসিয়েন্টটা নেওয়া হয়েছে সেটি একটি স্কেলার, সে সম্বন্ধে এখানে তথ্য দেওয়া হয়েছে। এখন আমি যদি সবগুলো মুছে ফেলি আর তোমাকে V2 ইজ এ স্কেলার মাল্টিপল অফ V1 অর্থাৎ V2 ইকুয়াল টু AV1 এদিকে যদি আমরা একটু নজর দিই তাহলে তুমি দেখবে যে AV1 এবং V2-কে আমরা একই সাইডে নিয়ে আসতে চাই। ওকে, তুমি এখানে দেখো আমরা এখানে লিখেছি AV1 অর্থাৎ AV1 যেখানে আছে সেখানেই থাকুক, আর V2-টাকে আমি অপর পক্ষে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে V2-টাকে অপর পক্ষে নিয়ে গেলে তুমি একটা -1 পাবে, তাহলে -V2। তাহলে ওইটাকে আমরা লিনিয়ার কম্বিনেশন বোঝানোর জন্য মাঝে যোগ চিহ্ন রেখেছি এবং V2-র কোএফিসিয়েন্ট -1 রেখেছি। কথাটি একই, AV1 V2 ইকুয়াল টু কত পাচ্ছ? 0। সিম্পল ক্যালকুলেশন, তুমি ইজিলি বুঝতে পারবে। ওকে, তাহলে এই লাইনটা থেকে আমরা কি কোনো সিদ্ধান্ত নিতে পারি কিনা? এই লাইন আমাদেরকে কি তথ্য দিচ্ছে? এই লাইন হলো V1 এবং V2 লিনিয়ার কম্বিনেশন সমান 0, অর্থাৎ V1 এবং V2-র লিনিয়ার কম্বিনেশন করে আমি কোথায় পৌঁছে যাচ্ছি? 0 ভেক্টরের কাছে পৌঁছে যাচ্ছি। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করার মূল সূত্র এটি। আচ্ছা, এখান থেকে আমরা একটা তথ্য তোমাকে দিতে চাই। আমি যদি একটু মুছে ফেলি তুমি দেখবে যে V1 এর সাথে যে সহগটি আছে A, এই সহগটির মান, এই কোএফিসিয়েন্টের মান 0 হতে পারে, নন জিরো হতে পারে, আমি নিশ্চিত না কি হবে। কিন্তু V2-র সাথে যেই কোএফিসিয়েন্টটি আছে -1, এটি কখনো 0 হবে না, এটা নিশ্চিত। ইজ ইট? লজিকটা ক্লিয়ার? যে V1 এর সাথে যেই কোএফিসিয়েন্ট আছে A, এই এটি শূন্য হতে পারে, অশূন্যও হতে পারে। ওকে, এই সম্বন্ধে আমরা নিশ্চিত না। কিন্তু V2-র সাথে যেই কোএফিসিয়েন্ট আছে -1, এই -1 কখনোই কি হবে না? শূন্য হবে না। তাতে আমরা একটা তথ্য পাই যে V1 এবং V2-র যে কোএফিসিয়েন্ট আছে ওই কোএফিসিয়েন্টের মধ্যে কমপক্ষে একটি কোএফিসিয়েন্ট আছে যে কোএফিসিয়েন্টটি কিনা শূন্য না। আর তুমি জানো যদি ভেক্টরগুলোর সাথে যে কোএফিসিয়েন্টগুলো আমরা গুণ দিই সেই কোএফিসিয়েন্টের কোনো একটি মান যদি অশূন্য সংখ্যা হয় তাহলে ভেক্টরগুলো কেমন হয়? ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়। তাহলে আমরা তথ্য দিয়ে দিলাম V1 and V2 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে কি ধরলাম? যে একটি ভেক্টর আরেকটি ভেক্টরের স্কেলার মাল্টিপল, আমরা প্রমাণ করলাম ওই ভেক্টর দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কনভার্সলি দেখি যে V1 এবং V2 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরব আর আমরা প্রমাণ করব একটি ভেক্টর আরেকটি ভেক্টরের স্কেলার মাল্টিপল।
তো কনভার্সলি সাপোজ V1 and V2 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো যদি V1 এবং V2 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট যে মূল সূত্রটা আছে তাদের লিনিয়ার কম্বিনেশন সমান কত? 0। ওকে, এটা তো আমরা লিখব, কিন্তু লেখার আগে আমরা একটি কথা খুব স্পষ্ট করে বলে নিব যে এই V1 এবং V2কে যে স্কেলার দুটো দ্বারা তুমি গুণ দিবে, আমরা এখানে x এবং y ধরেছি, হ্যাঁ, V1কে x দ্বারা গুণ করব এবং V2কে y দ্বারা গুণ করে তারপর লিনিয়ার কম্বিনেশন করব। ওকে, তাহলে এই V1 এবং V2কে যে স্কেলারগুলো দ্বারা গুণ করবে তাদের কমপক্ষে একটি অবশ্যই কেমন হবে? নন জিরো হবে। কেন এই কথাটি বলতেছি? কারণ আমাদের ভেক্টরগুলো কেমন? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে অ্যাটলিস্ট একটির কোএফিসিয়েন্ট অবশ্যই নট জিরো হবে। তাহলে আমরা লিখে ফেললাম হয় অ্যাটলিস্ট x or y is not জিরো, হয় x নট জিরো হবে অথবা y নট জিরো হবে অথবা উভয়ই নট জিরো হবে। বাট আমরা এখানে যুক্তির খাতিরে যে কোনো কমপক্ষে একটিকে নট জিরো বলতে চাচ্ছি। আমরা এখানে ধরলাম সেই xটা হলো নট জিরো, অর্থাৎ V1 এর যে কোএফিসিয়েন্ট আছে তাকেই আমরা নট জিরো ধরলাম। তাহলে এখন তুমি লিখলে xv1 যোগ yv2 ইকুয়াল টু 0, লিনিয়ার কম্বিনেশন সমান 0। সেখান থেকে তুমি এই V1টাকে তুমি একদিকে রাখলে আর বাকিগুলোকে তুমি একদিকে পাস করে দিলে। ওকে, মাইনাস yv2 আর V1 এর যে কোএফিসিয়েন্টটি ছিল সেটি কেমন? নন জিরো। আর যদি নন জিরো হয় তুমি তাকে ভাগ করে দিতে পারো, তাহলে তুমি পেলে মাইনাস y/x ইন্টু V2। আশা করি তুমি বুঝতে পেরেছ। ওকে, তো এখান থেকে আমরা আসলে কি শিখলাম? আমি যদি সবগুলো মুছে ফেলি আর এই লাইনটার দিকে তুমি যদি একটু খেয়াল করো তাহলে V1 আর V2 এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। কেমন সম্পর্ক? V1 ইজ স্কেলার মাল্টিপল অফ V2, তাহলে স্কেলারটা কত? মাইনাস y/x। আচ্ছা, আমরা দেখলাম যে একটা আরেকটার স্কেলার মাল্টিপল হচ্ছে। তো কোন জিনিসটা ধরার কারণে একটা আরেকটার স্কেলার মাল্টিপল তুমি পেলা? V1 এবং V2কে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরার কারণে তুমি একটি ভেক্টরকে আরেকটি ভেক্টরের স্কেলার মাল্টিপল রূপে প্রকাশ করতে পারলা। এটাই কিন্তু আমার কনভার্সলি প্রমাণ করার বিষয় ছিল। তো আশা করি তুমি বুঝতে পেরেছ। তাহলে আমরা বললাম হ্যাঁ, দ্য থিওরেম ইজ প্রুভড। তো চলো আমরা পরবর্তী থিওরেমের দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে থিওরেমটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, আমরা যদি তার স্টেটমেন্টটি একটু পড়ি। এ ফাইনাইট সেট অফ ভেক্টরস দ্যাট কন্টেইন দ্য জিরো ভেক্টর। ওকে, আমাদের ফাইনাইট সেট অফ ভেক্টরসে কি থাকবে? একটা জিরো ভেক্টর থাকবে। তাহলে ওই ভেক্টরগুলো কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এ ফাইনাইট সেট অফ ভেক্টরস দ্যাট কন্টেইনস দ্য জিরো ভেক্টর ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ভেরি সিম্পল কথা। ওকে, তাহলে আমরা এখানে কি শিখতে চাই? যে আমরা একটা ফাইনাইট সেট অফ ভেক্টর নিব, সেই সেট অফ ভেক্টরের কোনো একটি ভেক্টর জিরো হবে। তাহলে আমি ঘোষণা দিয়ে ফেলবো যে আমার সেটে যেহেতু একটি ভেক্টর জিরো আছে, তাহলে নিশ্চিতভাবেই আমাদের সমস্ত ভেক্টরগুলো কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এই অংশটি আসলে আমরা থিওরিটিক্যালি প্রমাণ করতে চাই। তো চলো আমরা প্রমাণটি যদি একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কতগুলো ভেক্টরের একটা ফাইনাইট সেট আমরা ধরে নিই। সেই সেটের আমরা নাম দিতে চাই S, আর আমার সেটে n সংখ্যক ভেক্টর হবে। আমি তাদের নামগুলো দিলাম V1, V2, Vn। ওকে, তাহলে ফাইনাইট সেট অফ ভেক্টরস আমার ধরা হয়ে গেল। এর মধ্যে একটা কন্ডিশন আরোপ করা আছে যে আমার ফাইনাইট সেট অফ ভেক্টরসের মধ্যে যে কোনো একটি ভেক্টর কেমন হবে? জিরো ভেক্টর হবে। আমরা মনে করলাম সেই ভেক্টরটি হলো V1। তাহলে V1 সমান সমান কত ধরলাম? 0। আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমাদের প্রমাণ করার ইস্যুটা কি? প্রমাণ করার ইস্যুটা হলো V1, V2, Vn। এই ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, কারণ একটি ভেক্টর আমার জিরো হয়ে গেছে। V1 ভেক্টরটি কেমন? জিরো ভেক্টর। আর বাকি সকল ভেক্টরগুলো কেমন? নন জিরো ভেক্টর। ওকে, তো বাকি সকল ভেক্টরগুলো নন জিরো ভেক্টর হওয়া সত্ত্বেও মাত্র একটি ভেক্টর জিরো হওয়ার কারণে পুরো ভেক্টরগুলো, পুরো সেট অফ ভেক্টরস V1, V2, Vn সবাই কি হয়ে গেল? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। এই অংশটি আমরা প্রমাণ করতে চাই। তো কতগুলো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এটা প্রমাণ করার জন্য আমরা অবশ্যই ওই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন সমান তুমি কত লিখবে? 0 লিখবে। দেন উই হ্যাভ, তাহলে V1, V2, Vn এদের লিনিয়ার কম্বিনেশন আমি কত লিখলাম? 0 লিখলাম। এখন এখানে V1, V2, Vn এর সাথে যে কোএফিসিয়েন্টগুলো আমি লিখলাম, এই কোএফিসিয়েন্টগুলোই মূলত আমার আলোচ্য বিষয়। তো চলো আমরা সেই অংশটা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি দেখো V1 এর সাথে তুমি 1 কোএফিসিয়েন্ট নিয়েছো।
ভি2 সাথে তুমি জিরো কোএফিসিয়েন্ট নিয়েছো আর ভিএন এর সাথে তুমি জিরো কোএফিসিয়েন্ট নিয়েছো। এর মানে আমি যেটা তোমাকে বলতে চাই যে আমাদের যে ভি1 ভেক্টরটি ছিল সেটি কিন্তু জিরো ভেক্টর ছিল। ওই জিরো ভেক্টরের সাথে তুমি একটি নন জিরো কোএফিসিয়েন্ট নিয়েছো, ওকে। আর ভি2 ছিল আমাদের নন জিরো ভেক্টর, ডট 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 ভিএন ছিল আমাদের নন জিরো ভেক্টর। ভি2 থেকে ভিএন সবাই নন জিরো ভেক্টর, তাদেরকে যদি শূন্য বানাতে হয়, ভি2 থেকে ভিএন সবাইকে যদি শূন্য বানাতে হয়, তাহলে নিশ্চিতভাবেই তাদের যে কোএফিসিয়েন্টগুলো আছে এই কোএফিসিয়েন্টগুলো কিন্তু জিরো ব্যতীত অন্য কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি তাদের লিনিয়ার কম্বিনেশন করে কোথায় পৌঁছতে চাই? জিরো ভেক্টরের কাছে পৌঁছতে চাই। তাহলে ভি2 থেকে ভিএন পর্যন্ত যে সকল নন জিরো ভেক্টর ছিল তাদের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে জিরো ভেক্টরের কাছে পৌঁছতে যদি হয়, তাহলে প্রত্যেকটি নন জিরো ভেক্টরকে তোমাকে গুণ দিতে হবে কি দ্বারা? জিরো দ্বারা। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমার আলোচনাটা থাকবে ভি1কে নিয়ে। আমার এই ভি1টা কেমন ভেক্টর? জিরো ভেক্টর। তাহলে আমি কিন্তু তোমাকে আগেও বলেছিলাম যে ভেক্টরটি যদি জিরো হয় তাহলে তুমি তার সাথে কিন্তু জিরো স্কেলার গুণ দিতে পারো, ওকে। জিরো স্কেলার গুণ দিলে কিন্তু তুমি জিরো ভেক্টরের কাছে কিন্তু তুমি পৌঁছে যাবে। কিন্তু আমরা এই জিরো ভেক্টরের সাথে আমরা নন জিরো স্কেলার গুণ দিতে চাই। এটা আইদার 1 হতে পারে, এটা 2 হতে পারে, অথবা যে কোনো নন জিরো সংখ্যা হতে পারে। আমরা দেখতে চাই যে নন জিরো সংখ্যা দ্বারা যদি জিরো ভেক্টরকে গুণ করি তারপরেও আমরা জিরো ভেক্টরের কাছে পৌঁছতে পারি কিনা। আমরা দেখতে পাচ্ছি যে জিরো ভেক্টরকে নন জিরো সংখ্যা দ্বারা গুণ করেও আমরা জিরো ভেক্টরের কাছে পৌঁছতে পারি, ওকে। এটা আমি আবার উল্লেখ করতে চাই, হোমোজিনিয়াস সিস্টেমের একটি বৈশিষ্ট্য। তার একটি জিরো সলিউশন তুমি পাবেই সব সময়, এটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো ওই জিরো ব্যতীত অন্য কোনো সলিউশনের মাধ্যমে তুমি জিরোর কাছে পৌঁছতে পারো কিনা, এটাই আমাদের মূল আলোচ্য বিষয়। এক্ষেত্রে আমরা কি করেছি? আমরা ভি1 এর সাথে 1 গুণ দিয়েছি। ইট ইজ 2 হতে পারে, ইট ইজ আইদার 3 হতে পারে, অথবা অন্য যে কোনো অশূন্য সংখ্যা হতে পারে, ওকে। তাহলে আমি যদি ফাইনালি কথাটা যদি তোমাকে বলি, এই ভি1, ভি2, ভিএন এর কোএফিসিয়েন্টগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে ভি1 এর কোএফিসিয়েন্টটা কেমন? নন জিরো, ওকে। তো ভি1 এর কোএফিসিয়েন্ট যদি নন জিরো হয়, একটি ভেক্টরের কোএফিসিয়েন্ট যদি নন জিরো হয়, তাহলে সবগুলো ভেক্টর কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এই কথাটি আমরা তোমাকে বোঝাতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী থিওরির দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে থিওরেমটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, আমি যদি তার স্টেটমেন্টটি একটু পড়ে দিই। এ সেট এস উইথ 2 or more ভেক্টরস। আমরা এমন একটি সেট নিতে চাই যে সেটে 2 বা ততোধিক ভেক্টর থাকবে এবং ওই ভেক্টরগুলোকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। কখন বলবো? ইফ এন্ড অনলি ইফ, যদি এবং কেবলমাত্র যদি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ভেক্টরস ইন এস, এস এর যদি একটি ভেক্টর ইজ এক্সপ্রেসিবল, প্রকাশ করা যায় অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আদার ভেক্টরস ইন এস। এস এর কমপক্ষে একটি ভেক্টরকে যদি এস এর অপর ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন রূপে যদি তুমি প্রকাশ করতে পারো, তাহলে তুমি বলতে পারো এস এর মধ্যে যে ভেক্টরগুলো আছে 2 বা ততোধিক, তারা লিনিয়ারলি কেমন হবে? ডিপেন্ডেন্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী লেকচারে আমি এটির প্রমাণ কমপ্লিট করেছি। তো আমি আশা করব তুমি পূর্ববর্তী ভিডিও লেকচার দেখে আশা করি এই থিওরির প্রমাণটি তুমি দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো অংশ নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।